বিএনপি করে, বাংলাদেশ জামাত ইসলামী করে, বা এনসিপি করে, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তখন তার এনসিপি ছিল না, যেটাই করুক না কেন সেই পরিচয়টা আসলে গুরুত্বপূর্ণ ছিল না। গুরুত্বপূর্ণ ছিল হলো সে চাঁদাবাজি করার প্রচেষ্টা এবং ওই প্রচেষ্টায় কোন নামটা কাজ করবে সেই নামটা অপব্যবহার করা। আইন শৃঙ্খলা ব্যবস্থা এত দুর্বল যে প্রতিকার করা সম্ভব হচ্ছে না। তো এই আলোচনাগুলোর মাধ্যমে এতগুলো ঘন্টা শ্রম দিন দেওয়ার পর যেই জায়গায় সবাই একমত হবে সেটাই জুলাই সনদের উৎস হবে। সাংবাদিকদের সামনে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আপনাদের বৈঠক শেষে আপনারা এসে বলছিলেন যে সপ্তাহখানেকের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, কিন্তু প্রেস উইংয়ের পক্ষ থেকে যে প্রেস লিস্টটি সেটা আমরা হাতে পেয়েছি এবং সেখানে কিন্তু নির্বাচন কবে নাগাদ ঘোষণা করা হবে মাননীয় প্রধান উপদেষ্টা সেটি কিন্তু স্পষ্ট করেন। নিশ্চয়ই মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা নির্বাচন হোক, কিন্তু আপনাদের পরবর্তীতে প্রেস উইংয়ের সাথে আমরাও যোগাযোগ করার চেষ্টা করেছি, আজকে প্রেস উইংয়ের কর্মকর্তা এখানে আছেন, সেই বিষয় নিয়ে একটা মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আসলে বিষয়টা কি? গত দুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে দাওয়াত জানালেন। আলোচনার মূল বিষয় ছিল আসলে দেশের এই কারেন্ট প্রেক্ষাপটে যে অবস্থান, এখান থেকে আর কি মুক্তি পাওয়া, স্থিতিশীল একটা অবস্থায় ফেরত যাওয়া। তো এগুলো নিয়ে বেশ কয়েকটা দল আমরা প্রেজেন্ট ছিলাম সেদিন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলোচনায়। সেই আলোচনায় বেশ কিছু জিনিসের উপরে আলোকপাত করা হয়। আমার সাথে যখন আলোচনা হচ্ছিল এর মধ্যে অনেকেই কথা বলেছেন এবং তারা তাদের প্রেক্ষাপটগুলো তুলে ধরেছেন, তাদের প্রপোজালগুলো তুলে ধরেছেন। তো আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে একটা কথা বলছিলাম যে দেশে স্টেবিলিটি আসার জন্য নির্বাচনের তারিখটা ঘোষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আরো অনেকে এটা বলেছিলেন। তো তখন আমি একটু এক্সট্রা যে কথাটা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে আপনি যদি আজকে আমরা যারা আছি আমাদেরকেও একটু কিছু বলেন, তাহলে আপনার মুখপাত্র হয়ে আমরা বেরিয়ে জনগণকে, দেশবাসীকে জানাতে পারি। তো তখন মাননীয় প্রধান উপদেষ্টা খুব সুন্দর করে বলেন যে কয়েকদিনের ভেতরে আমি পরিষ্কার এই নির্বাচনের তারিখটা আমরা জনগণ, দেশবাসীকে জানিয়ে দেবো। তো এই কয়েকদিনের যখন ক্লারিফিকেশন আমরা আরেকটু চাই, কারণ কয়েকদিন মানে তো এক্স্যাক্টলি কয়েকদিন হবে আমরা জানি না, আমরা আরেকটু চাই। তখন আমাদের মাননীয় প্রেস উইং এর যারা ছিলেন, শফিক ভাই, ফয়েজ ভাই, মজুমদার ভাই, ওনারা একটা বেসিক ক্লারিফিকেশন দেন যে 5ই অগস্টের মধ্যে এই তারিখটা ঘোষিত হবে। সো এরপর আমরা সবাই বেশ ওখানে আমরা যারা ছিলাম, রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছিলাম দলগুলো, আমরা সবাই খুবই আনন্দের সাথে এরপর ওই দিনের বৈঠকটা শেষ হয়, তারপর সবাই খাওয়া দাওয়া চলে যায়। সো ওই জায়গাটায় তার মানে অফিসিয়াল মিটিংটা চলাকালীন পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা ফার্স্ট এন্ড ফরমোস্ট উনি পরিষ্কার করেছেন যে কয়েকদিনের ভেতরে এই তারিখটা উনি দেশবাসীর জন্য ডিক্লেয়ার করবেন। এবং দ্বিতীয়ত এই কয়েকদিনের ক্লারিফিকেশনে প্রেস উইং থেকে আমাদেরকে বেসিক্যালি জানানো হয়েছে যে 5ই অগস্টের মধ্যে এটা হতে যাচ্ছে। সো সেই জায়গা থেকে আমরা বেরিয়ে প্রেসের সাথে যখন কথা বলেছি, আমরা আলোচনা করেছি, এখানে দুই একজন হয়তো 2-3 দিন বলেছেন, দুই একজন হয়তো 4-5 দিন বলেছেন, বাট মাননীয় প্রধান উপদেষ্টা কয়েকদিন বলেছিলেন এবং সেটা ক্লারিফিকেশন প্রেস উইং থেকে 5ই অগস্ট দেওয়া হয়েছে। আমি কি বলেছিলাম? মানে আপনি কি বলেছিলেন? প্রেসকে না, প্রেস মিডিয়াকে কি বলেছিলেন? আমি এটাই বলেছিলাম যে কয়েকদিন এবং সেটা ক্লারিফিকেশন আমরা প্রেস উইং থেকে পেয়েছি। আপনি কতদিন বলেছেন? দিন উল্লেখ করেছিলেন আপনি? না, আমি দিন উল্লেখ করিনি, কয়েকদিন যেটা আমি শুনেছি আমি সেটাই উল্লেখ করেছি। না, দিন উল্লেখ কে করেছে সেদিন? সেখানে আরো কয়েকজন এগেন ওখানে সেই দিন বেশ কয়েকটা, আই থিঙ্ক 10টা 12টা দলের প্রতিনিধি ছিলেন, মানে সব দলেরই চেয়ারম্যান বা মহাসচিব ছিলেন আর কি, 12টা দলের। সো 12টা দল আমি ধরে নিচ্ছি, কারণ সবচেয়ে প্রথম বেরিয়ে এসে প্রেসের সাথে আমি আলোচনা করি, আমি প্রেসের সাথে আলোচনা করে আমি বেরিয়ে যাই। সো আমার পরে আমি ধরে নিচ্ছি বাকি 11 জনও এক এক করে হয়তো প্রেসের সাথে কথা বলেছেন। মোস্তফা জালাল হায়দার সাহেব উনি কি বলেছিলেন? আমি পরে যেটা শুনেছি, এগেন আমি আসলে খবর দেখিনি, আমি টকশোর মাধ্যমেই শুনেছি, টকশো সার্কিটই শুনেছি যে উনি বলেছেন 3-4 দিন। তো আমি যেই টকশোতে এই কথাটা শুনেছি আমি সব জায়গায় এটা ক্লারিফিকেশন করেছি যে 3-4 দিন স্পেসিফিক্যালি কেউ বলেনি, কথাটা হচ্ছে কয়েকদিন, এবং তারপর সেটা ক্লারিফিকেশন কি এসছে 3-4 দিন এরকম উল্লেখ করে কেউ বলেনি। তার মানে যেটা মোস্তফা জালাল হায়দার সাহেব বলেছেন 3-4 দিন, সেটি আসলে স্পেসিফিকলি এভাবে বলা হয়নি। উনি একটু ভুল করেছেন, উনি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের অনেক মুরব্বী এবং অনেক শ্রদ্ধার মানুষ, কিন্তু এগেন কয়েকদিন 3-4 দিন অনেক কিছু আছে আমরা সিনোনিমাসলি বলি, উনি হয়তো ওই কয়েকদিন থেকে 3-4 দিন সিনোনিমাসলি বলে ফেলেছেন। আচ্ছা, সে বিষয়ে আপনার সাথে মোস্তফা জালাল সাহেবের সাথে তার কথা হয়েছে? না, এই পরবর্তী দিনের ভিতরে আমাদের কথা হয়নি, মানে এমনি আমরা সবাই যুগপৎ আন্দোলনে একই সাথে ছিলাম, তাই বলে আবার আমরা একই জোট বা এমন কিছু না যে আমাদের প্রত্যেকদিন কথা হবে এই ধরনের কিছু। কিন্তু এই ঘোষণার পর আমরা যখন গণমাধ্যমে খবর দেখতে পাচ্ছিলাম, তার পরবর্তীতে যখন একটা প্রতিক্রিয়া মানুষের মধ্যে হয়, সেটি নিয়ে কি আপনারা যারা যুগপৎ আন্দোলন করেছেন, আপনারা সবাই যারা একসাথে কাজ করছেন ফ্যাসিস্টকে সরানোর ক্ষেত্রেও আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আপনাদের মধ্যে কি এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা?
বেশ কিছু দল, বিশেষ করে বড় যদি দল বিএনপির, জি জি, আমাদের বেশ কিছু আলোচনা হয়েছে এবং আমরা সবাই প্রসঙ্গ সেই প্রসঙ্গ, জি জি জি, এবং আমরা সবাই এটাকে খুবই ইতিবাচক হিসেবে দেখেছি। সো আমরা সবাই সর্ট অফ খুবই আনন্দের সাথে খবরটা গ্রহণ করেছি। 3-4 দিন, এই যে কয়েকদিনের ভিতরে যে দেখেন, এটা 2 দিনের দিক 4 দিনের দিক, মানে অল্প কয়েকদিন, 5ই অগস্টের ভেতরে দিচ্ছে, এটা আমাদেরকে মোটামুটি জানানো হয়েছে অফিসিয়ালি। তো 5 অগস্টের মধ্যে মানে তো আগামী কয়েকদিনের ভেতরে, তো আগামী কয়েকদিনের ভেতরে হচ্ছে, এটাই আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এটা আগামী কাল হচ্ছে না আরো 4 দিন পর হচ্ছে, এটা ইররেলেভেন্ট হয়ে যায়। মানে আমরা একটা অলরেডি একটা ডেডলাইন পেয়ে গেছি, এই ডেডলাইনের ভেতরে মাননীয় প্রধান উপদেষ্টা জাতির জন্য জানিয়ে দেবেন কোন সময় নির্বাচন হতে যাচ্ছে। এক্সাক্ট তারিখটা আমরাও ধরে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা বলবেন না, কারণ এক্সাক্ট তারিখটা তো আসলে একমাত্র ইখতিয়ার হলো নির্বাচন কমিশনের, তাও তফসিল ঘোষণা করার সময়। সো সেটা তখন হবে, বাট কোন সময়টা, যেটা যেমন মনে করেন আজ থেকে অল্প কিছুদিন আগে যখন লন্ডনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে যখন আলোচনায় বসেন মাননীয় প্রধান উপদেষ্টা, ওনারা যেমন একটা সময় নির্ধারণ করেছেন যে এই সময় হতে পারে, তো ওই যেই সময় হতে পারে হিসেবে ওনারা তখন তারিখ ঠিক করেন নাই, ওনারা বলেছেন ফেব্রুয়ারির শুরু। তো এই সেম জিনিসটাই যদি আমি আশাবাদী যে মাননীয় প্রধান উপদেষ্টা এই অল্প সামনে কয়েকদিনের ভেতরে, মানে 5ই অগস্টের ভেতরে এই টাইমটায়, যে এটা, এবং আমি ধরে নিচ্ছি উনি হয়তো ফেব্রুয়ারি শুরু বলবেন, এই টাইমটা আশাবাদের জায়গাটা, জি জি, এটা হলো আমাদের আশাবাদের সেটি। যে গতকাল ঐক্যমত্য কমিশনের যে আলোচনা, সে আলোচনায় আমরা দেখেছি 3-4 ধরনের কথা হয়েছে। জামায়াত ইসলাম যেটা বলেছে, একটি দলের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ মানা হবে না। অন্যদিকে বিএনপি বলছে রাষ্ট্রীয় মূলনীতি ঠিক করবে সংসদ। এনসিবি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন এই সংবিধান রাখা যাবে না। আবার 3 আগস্ট শহীদ মিনারে সনদ জুলাই ঘোষণা দেবে এনসিবি। তাহলে তিনি শঙ্কা করছেন ফ্যাসিস্টদের নিয়ে, কিন্তু এখন যারা যুগপৎ আন্দোলন করেছেন, যারা ফ্যাসিস্টকে সরিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, তারাই কিন্তু ভিন্ন ভিন্ন কথা বলছেন। স্বৈরাচারী আওয়ামী যে শক্তি ছিল, তাদের বড় কোনো শক্তি এখন আছে বলে আমি মনে করি না। তবে অরাজকতা সৃষ্টি করার মতো অবস্থান তাদের নিশ্চয়ই আছে। তারা 15 বছর ধরে যেই প্রকারের লুটতরাজ করেছেন, সেটার মাধ্যমে অরাজকতা নিশ্চয়ই সৃষ্টি করা যায়। তবে কতখানি অরাজকতা তারা সৃষ্টি করতে পারেন সেটারও একটা লিমিটেশন আছে। যেমন মনে করেন যে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে গত পরশুদিনের আলাপ নিয়ে যেহেতু একটা পর্যায়ে কথা হচ্ছিল, আমি আর নির্বাচন নিয়ে আর যাব না, বাট ওই আলাপের শুরুটা কিন্তু ছিল, আলাপের মূল উদ্দেশ্যটা ছিল হলো যে অস্থিতিশীল অবস্থার ভিতরে দেশ আছে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবকিছুতে, সেটা থেকে প্রতিকার কিভাবে হতে পারে, এটা নিয়ে মূল আলোচনা ছিল। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টাও পরিষ্কার করে ওনার আলোচনায় বলেন যে গোপালগঞ্জের আক্রমণটা থেকে এই জিনিসগুলো বিশেষ অস্থিতিশীলতা শুরু হয়। এটা ওনার কথা বলছি, এটা আমাদের কথা না। যে গোপালগঞ্জের আক্রমণ ইনসিডেন্টটা থেকে অস্থিতিশীলতার মূল ধাক্কাটা শুরু হয়। এবং তারপর আমরা সেক্রেটারিয়েটে দেখেছি, তারপর এই মাইলস্টোনের এত বড় একটা দুর্ঘটনা, এত দুঃখজনক একটা দুর্ঘটনা, কিন্তু এটা নিয়েও অপপ্রচার এন্ড হোয়াট নট এবং অনেক ধরনের ঝামেলা আমরা দেখেছি। এবং সেখানে মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছেন যে ইন্টেলিজেন্স রিপোর্টের কিছু ঘাটতি আছে। ওনারা পরিষ্কারভাবে জানেন যে ওই যে পতিত আওয়ামী যারা আছেন, তাদের অনেকেই এখানে ঝামেলা করতে তৈরি করতে চেষ্টা করছেন। আমার পয়েন্ট হলো, এই ঝামেলাগুলোতে অনেক জায়গায় আমরা বা আমাদের ভেতরে অনেকে তাদেরকে সহযোগিতা করে দিচ্ছি। যেমন পরিষ্কার অনেকগুলো নিউজ রিপোর্ট থেকেই বলছি, আমি নিজে জার্নালিস্ট না, ফয়েজ ভাই নিজে জার্নালিস্ট ছিলেন, ওগুলো সম্বন্ধে উনি আমার থেকে অনেক বেটার জানবেন। কিন্তু যতগুলো নিউজ রিপোর্ট পড়েছি, সেখান থেকে মোটামুটি পরিষ্কার হয়েছে যে গোপালগঞ্জে যে ঝামেলাটা, অল্প কিছু সংখ্যক আওয়ামী দোসররা এই ঝামেলাটা শুরু করিয়ে দিয়ে তারা পালিয়ে গেছে। জনগণ যখন উত্তেজিত হয়ে গেছে, তখন আসলে আক্রমণ বা যে সংঘাতটা হয়েছে মূলত জনগণের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর হয়েছে বা আর্মির হয়েছে। এই জিনিসটা তৈরি করার সুযোগটা করে দেয়া হয়েছে এক ধরনের রাজনৈতিক কর্মসূচি করতে যাওয়ার মাধ্যমে, যেটা হয়তো আরেকটু গুড সেন্স কুড হ্যাভ প্রিভেইলড, এটা এভাবে না করে আর অন্যভাবে হয়তো করা যেত। সো এই জায়গাগুলোতে প্রবলেম আছে। বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃত্ব থেকে বলা হয়েছে এগেন একসময় যে আমরা একসাথে রাজপথে আমরা আসলে কখনোই হয়তো একসাথে ছিলাম না, তবে আমরা স্বৈরাচারের বিরোধিতা করেছি, আমরা রাজপথে করেছি। ওনাদের উপরে দমন নিপীড়নটা এত বেশি ছিল যে ওনারা আসলে সম্মুখে রাজপথে নামতে পারেননি। তাই বলে আমার প্রচেষ্টা ওনাদের ছিল না বা নামতে চান নাই, এটা নিশ্চয়ই আমি বলবো না, বাট ওনারা সম্মুখে নামতে পারেন নাই, এত শক্তভাবে তাদের উপরে দমন পীড়ন চালানো হয়েছে। কিন্তু তার মানে যুগপৎ আন্দোলন এটাতে তারা সম্পৃক্ত ছিলেন না, তারাও স্বৈরাচার বিরোধী, তারাও আওয়ামী বিরোধী, বাট যুগপৎ আন্দোলন তারা ছিলেন না। তাদের নেতৃত্ব থেকেও বলা হয়েছিল
যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে রোজার আগে নির্বাচন হলে সবচেয়ে ভালো হয়। সো তারা যেই প্রপোজালটা তাদের নেতৃত্ব থেকে দেওয়া হয়েছিল, সেই প্রপোজালটাই যখন আরো কয়েকজনের সাথে কথা বলার পর, কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন যে একটা ন্যারেটিভ তৈরি করতে চেষ্টা করা হয়েছে, এই দলগুলো একটা ন্যারেটিভ তৈরি করতে চেষ্টা করেছে যে মাননীয় প্রধান উপদেষ্টা হঠাৎ করে লন্ডনে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলেই তারিখ দিয়েছে। না, সবার সাথে কথা বলে ফাইনাল লাস্ট কথা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে কথা বলে। সো বেসিক্যালি উনি যখন এই ডিক্লারেশনটা দেন, আমার ধারণা, এখানে এটা যেহেতু ওনার টিম থেকে ফয়েজ ভাই আছে, সে আরো ক্লারিফিকেশন দিতে পারেন, ধারণা যে মাননীয় প্রধান উপদেষ্টা সবার সাথে আলোচনার মাধ্যমে আলোচনা শেষ করে লন্ডনে তারপর এই ডিক্লারেশনটা দেন। সো তাহলে যেই মুহূর্তে ডিক্লারেশনটা দিলেন, যেই দল এই টাইমটাই চেয়েছিল, তার এক মাস আগেই ওপেনলি গণমাধ্যমের কাছে এই টাইমটা চেয়েছে, সেই দল হঠাৎ করে বেঁকে বসলো, না তাইলে এখন আর আমি চাই না, এখন অন্য কারোর সাথে কথা বলে দিয়েছেন। তাহলে উনারা কি চাচ্ছিলেন যে শেষ কথাটা শুধু উনাদের সাথে বলুক নাকি? এটা আমি অ্যাকচুয়ালি জানি না। এনসিপি আরেকটা নতুন দল, তাদের নিশ্চয়ই পুরো অধিকার আছে, তার যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো গোষ্ঠীর একটা গণতন্ত্র মানে তাদের অধিকার আছে, তারা যেটা ইচ্ছা চাইতে পারে। কিন্তু যেটা ইচ্ছা চাওয়া আর আমার চাওয়ার মাধ্যমে আমি গণতান্ত্রিক প্রক্রিয়াকে থামিয়ে দিতে চেষ্টা করা, এটার ভেতরে অবভিয়াসলি অনেক অমিল আছে। একই সাথে তারা যদি থামিয়ে দিতে চেষ্টাও করে, এটার প্রভাবের এইটার তাদের ওই প্রচেষ্টাটা মেনে নেবে অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে মুশকিল হবে। সো তারা বলতেই পারে আমরা এইটা মানি না, আমরা ওইটা হলে করবো না, আমরা এটা হলে খেলবো না। আজকেও তারা বলেছেন তাদের কোনো আস্থা নেই নির্বাচন কমিশনের উপরে, যদিও নির্বাচন কমিশন কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সবার সাথে আলোচনার মাধ্যমেই এই নির্বাচন কমিশন স্থাপনা হয়েছে। তারা এটা বলেছে যে জুলাই সনদে তাদের মন মতো না হলে তারা 3 তারিখে নতুন জুলাই সনদ দিবে। ঠিক আছে, তাহলে বাকি সবাই নিজেদের মতো জুলাই সনদ দেওয়া শুরু করবে, সকল সংগঠন জুলাই সনদ দেওয়া শুরু করবে, তাহলে এই জুলাই সনদের কোনো মানে থাকবে না। পয়েন্টটা জুলাই সনদের ছিল হলো যে সবাই একত্রিত হয়ে যেই জায়গায় একমত হবে, যেটা এই যে এখনো আজকেও কিছুক্ষণ আগে আলোচনা শেষ আপনার ঐক্যমত কমিশনে, মানে ঘন্টা দুয়েক আগে ঐক্যমত কমিশনের আলোচনা শেষ হয়েছে। দিন রাত ধরে তারা আলোচনা করে যাচ্ছে। তো এই আলোচনাগুলোর মাধ্যমে এতগুলো ঘন্টা শ্রম দিন দেওয়ার পর যেই জায়গায় সবাই একমত হবে, সেটাই জুলাই সনদের উৎস হবে। কিন্তু এখন আপনার যদি মনে হয় যে না, ওনারা সবাই এগ্রি করেছে কিন্তু আমি আরো বেশি চাই, তো সেটা আপনার পার্সোনাল পয়েন্ট ভাই। আপনার পার্সোনাল পয়েন্ট জুলাই সনদ হতে পারে না। আপনার পার্সোনাল পয়েন্ট, আপনি এখন যদি এটিএন এর সব স্টাফকে নিয়ে করেন, তাহলে এটিএন এর সনদ হইতে পারে, জুলাই সনদ হইতে পারে না, কারণ জুলাই আপনার মালিকানা নাই। আমার যেমন নাই, আমি বলছি আমি জুলাই সনদ দিতে পারি না, আমার জুলাই সনদের মালিকানা নাই। হ্যাঁ, জুলাইতে আমরাও ভাই মাঠে ছিলাম, যুদ্ধ করেছি, তার আগে 10 বছর আমরা মাঠে ছিলাম, যুদ্ধ করেছি। বিএনপি জামাতের খুব কম কর্মী আছে যারা অটোমেটিক্যালি জাস্ট বাই ডিন্ট অফ বিইং ওই পার্টির কর্মী, যারা মাঠে ছিল না বা যুদ্ধ করতে হয় নাই। কিন্তু জুলাই সনদ তাদেরও না, জুলাই সনদ সবার। সো যে কোনো একজন আলাদাভাবে এই কথাটা বলাটা এটা দুঃখজনক, কিন্তু এগেন গণতন্ত্র, তাদের অধিকার আছে বলার। কিন্তু এটা অন্য কেউ সিরিয়াসলি নিলে তখন প্রবলেমটা শুরু হবে। সো আমরা আশাবাদী যে, এবং আমি মনে করি, আমি জাস্ট লাস্ট একটা জিনিস অ্যাড করি, আমি মনে করি স্পেশালি বাংলাদেশ জামাত ইসলাম, তারা অনেক নির্বাচন করেছেন, তারা নির্বাচনমুখী দল, তারা জানে নির্বাচন কি করতে হয়, কিভাবে কি করতে হয়। আমার মনে হয় তারা এখনো অনেক কিছু যেগুলো আলোচনায় এটা তাদের নির্বাচনী স্ট্র্যাটেজি হিসেবে আনছেন, যে ইদার কোয়ালিশন করলে সিট দরাদরি, কোয়ালিশন না করলে তাদের প্রতি ভোট আরো কিভাবে টানা যায়, এই হিসাবে তারা করছেন। সো নির্বাচন তারা বর্জন করবে বা নির্বাচনে যাবেন না, এই ধরনের আলোচনাগুলো আসলে এটা পুরোপুরি রেটরিক, যেটা নির্বাচনী ট্যাকটিক আমার ধারণা। আমি বিশ্বাস করি তারাও শীঘ্রই নির্বাচনের দিকে যেতে চান। নির্বাচনে যাবেন না কেউ বলেছেন? না, অনেকেই যে এই আলোচনাগুলো করছে না, যে আমাদের মতো এইটা না হলে আমরা নির্বাচনে যাব না, ওইটা না হলে নির্বাচনে যাব না। কারা বলছেন সেটা? অনেকগুলো দল এই ধরনের কথাবার্তা বলেছে। ইসলামী আন্দোলন বলেছে পিআর সম্বন্ধে, এনসিপিও বোধহয় এরকম কয়েকটা জিনিস সম্বন্ধে বলেছে, জামাত ইসলাম এই ধরনের ইঙ্গিত দিচ্ছে, সো এরকম বলছে। মানে আমি বলছি এনসিপি সম্বন্ধে জানি না, তারা একদমই নতুন, তাদের সাথে আমাদের আসলে দল হিসেবে পরিচিতি নাই। তারা নিজেরাও হয়তো খুব ভালো করে জানেন না তাদের দল কি, কারণ তারা নিজেরা মাত্র ফর্ম করবেন। তাদের সবার সাথে সখ্যতা আছে? সরি, তাদের সবার সাথে দেখা সাক্ষাৎ আলোচনা হচ্ছে? কম বেশি অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে গত 12 মাসে। কিন্তু আমি বলছি তারা দলটা যেহেতু নতুন গঠন করেছেন, যে কোনো একটা দল, যে কোনো একটা অর্গানাইজেশনেরও নিজের ভিত্তিটা ভালোভাবে বুঝতে একটু সময় লাগে। সো ইসলামী আন্দোলন অনেকদিন ধরে আছে, ভালো হোক খারাপ হোক অনেকদিন ধরে আছে। সো তারা কি, সেটা তারা অ্যাটলিস্ট বুঝে। বাংলাদেশ জামাত ইসলাম অনেক প্রাচীন দল, তারা কি, তারা খুব ভালো করে বোঝে। নির্বাচন তারা বহুবার করেছে, মানে অনেকে আছে আওয়ামী লীগের নির্বাচনগুলো করেছে, এর আগে স্বচ্ছ নির্বাচনগুলো জামাত ইসলাম করেছে। সো নির্বাচন আগে কি করতে হয়, নির্বাচন কিভাবে করতে হয়, কি কি স্ট্র্যাটেজি কাজ করে, কি কি ট্যাকটিক্স কাজ করতে পারে, এগুলোর সাথে তারা খুব ভালোভাবে পরিচিত। সো তারা নির্বাচনে যাবে। এনসিপি যাবে কিনা আমি আসলে জানি না, কারণ তাদের সম্বন্ধে তো আমি জানি না। বাট ওই যে নির্বাচন বর্জন বেরিয়েছে, আমার মনে হয় না মেজর কোনো পার্টি নির্বাচন বর্জন করবে।
আমরা গত কালকে যেটি দেখেছি সেটি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাদের 4 জনকে গ্রেফতার করা হয়েছে, 1 কোটি টাকা চাঁদার জন্য গিয়েছিল, তাদেরকে 7 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে, 10 লক্ষ টাকা তারা পেয়েছিল, বাকি টাকা নিবার জন্য তারা গিয়েছে। সেটি একটা মানুষের মধ্যে এখন একটা ধারণা অলরেডি স্পষ্ট হতে শুরু করেছে চাঁদাবাজির যে বিষয়টি, সেই বিষয়টি আসলে কোথায় কিভাবে হয়ে থাকে। আপনার বিশ্লেষণে সামগ্রিক চাঁদাবাজি নিয়ে বিশ্লেষণ কি আমি উমামা ফাতেমার একটি তার ফেসবুক স্ট্যাটাসের একটা বক্তব্য দিয়ে আমি আপনাকে আলোচনা যাব। তিনি বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র, তিনি যেটা বলেছেন আমি কোট আনকোট করে বলছি, সমন্বয়ক পরিচয়ে এক একজন এক এক জায়গায় দখল করছে। আওয়ামী লীগের রক্ষী বাহিনীর জায়গায় জায়গায় গিয়ে দখল করত। আমার মনে হচ্ছে যে এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে কিনা তিনি প্রশ্ন করেছেন। আস্তে আস্তে সব জায়গায় দখল করে ফেলবে। তিনি কাদের ইঙ্গিত করেছেন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আপনি এই চাঁদাবাজির প্রসঙ্গটাকে কিভাবে দেখছেন? জি, আসলে এটা অনেক বৃহত্তর একটা প্রশ্ন এবং কমপ্লেক্স একটা প্রশ্ন। উমামা যে কথাটা বলেছেন আমার মনে হয় সে অনেকটাই দুঃখ ভারাক্রান্ত মনে বলেছেন, কারণ উনি এনাদের সাথে একসময় মানে বেশ অনেক মাস এনাদের সাথে জড়িত ছিলেন, তারপর বোধহয় উনি আলাদা হয়ে গেছেন খুব রিসেন্টলি। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট চাঁদাবাজি কিছু দূর আমাদের সোশ্যাল কালচারাল একটা ইস্যু, এটা সোশ্যাল একটা প্রবলেম। এটা যে কোনো একটা দল বা দুইটা দলের না, এটা সোশ্যাল কালচারাল একটা প্রবলেম। বিগত স্বৈরাচারী সরকারের পতনের পর একটা সময়ের পর আমরা দেখেছি যে যে যেখান থেকে পারছে, এবং এটা আসলে দলের পরিচয় হিসেবে না, সে বিএনপি করে, বাংলাদেশ জামাত ইসলামী করে, বা এনসিপি করে, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তখন তার এনসিপি ছিল না, যেটাই করুক না কেন সেই পরিচয়টা আসলে গুরুত্বপূর্ণ ছিল না। গুরুত্বপূর্ণ ছিল হলো সে চাঁদাবাজি করার প্রচেষ্টা এবং ওই প্রচেষ্টায় কোন নামটা কাজ করবে সেই নামটা অপব্যবহার করার প্রচেষ্টা। তবে দুটো জিনিস এখানে বড় দাগে মেনশন করা দরকার। একটা হলো যে চাঁদাবাজি গত বেশ অনেক মাস ধরে যেভাবে হচ্ছে, এটার একটা বড় কারণ হলো কোনো প্রতিকার নেই। মানে আইন শৃঙ্খলা ব্যবস্থা এত দুর্বল যে প্রতিকার করা সম্ভব হচ্ছে না। আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দেখেছিলাম যে চাঁদাবাজি হতো কিন্তু একমাত্র সরকারি লোকজনই চাঁদাবাজি করতো, সবকিছু আন্ডার স্ট্রিক্ট কন্ট্রোল ছিল। মানে আপনার একটা এলাকায় যদি পকেটমারিও হয়, আপনি জানেন থানা খুব ভালো করে জানে পকেটমারি কে করেছে এবং থানার কার্ডটা সেট করা থাকে। এখন আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার জন্য আসলে কারোর কন্ট্রোল নেই, এবং এইটা এগেন ফয়েজ সাহেব এখানে বসা আছেন শুধু সেই কারণে না, আমি বলবো, আমি সব জায়গায় একই কথা বলি যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা যেই অবস্থায় আওয়ামী ফ্যাসিবাদরা দেশের অবস্থান রেখে গেছিল, সবকিছু ভঙ্গুর করে দিয়ে গেছিল, সেখান থেকে রাতারাতি উত্তরণ করা যে কোনো কারোর জন্য মুশকিল, একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অলমোস্ট ইম্পসিবল। এটা জাস্ট সরকারের শক্তির সাথে সম্পর্ক, অলমোস্ট ইম্পসিবল। সো সেই জায়গা থেকে উত্তরণ আমরা করতে পারিনি। সো অনেক যত চাঁদাবাজি নর্মালি হতো না হতো তার থেকে অনেক বেশি চাঁদাবাজি আমরা দেখছি, কারণ থামানোর কেউ নাই, আইন শৃঙ্খলা নাই, কোনো বাহিনী নেই, থামানোর কেউ নেই, সো তার থেকে অনেক বেশি হচ্ছে। দ্বিতীয়ত আরেকটা জিনিস আমরা দেখেছি যে ন্যারেটিভগুলো কিভাবে তৈরি হয়েছে। যেমন মনে করেন আমি গুলশান বনানী এলাকার বাসিন্দা, মানে আমার বাড়ি গুলশানের, বড় হয়েছে গুলশানে, আমার অফিস বনানীতে, গুলশান বনানী এলাকার বাসিন্দা। গুলশান বনানী এলাকা অনেক বড় দাগে গত 12 মাস ধরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপর এনসিপি নামে অনেক এরকম চাঁদাবাজি করা হয়েছে। এখন যারা করেছে তারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অ্যাবসলিউট উপর দলের নেতা ছিল কিনা আমি জানি না, আসলে কিনা জাস্ট নাম অপব্যবহার করেছে। যারা গত কয়েক মাস ধরে করছে তারা আসলে এনসিপির আসলেই নেতা কিনা জাস্ট নাম অপব্যবহার করছে এটাও আমি জানি না। তবে এই নামগুলো অ্যাটলিস্ট এই এলাকায়, যে এলাকার আমি বাসিন্দা, অনেক বড়ভাবে এসছে। আমরা রাজনীতি করি, সো পুরো দেশব্যাপী আমরা কানেক্টেড। সো পুরো দেশব্যাপী কয়েকটা রাজনৈতিক দলের নামই আমরা শুনেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বড় দল, বাংলাদেশ জামাত ইসলামের নামও শুনেছি কিন্তু আমি কোনো খবরে দেখিনি, কিন্তু আমরা মাঠ পর্যায়ে শুনেছি আর কি। এনসিপির নামও অনেক শুনেছি। কিন্তু যখন এটা নিয়ে আলোচনা করা হয়েছে গত অনেক মাস ধরেই, আলোচনাটা খুব পরিষ্কারভাবে শুধুমাত্র বিএনপি করে করা হয়েছে। আমি ধরে নিচ্ছি বিএনপির নামে হয়তো আরো অপবাদ আরো বেশি এসেছে, কারণ সাইজে রাজনৈতিক দল হিসেবে বিএনপি মানে এনসিপির থেকে 10 গুণ বড় জামাত ইসলামের থেকে 100 গুণ বড় আপনার বিএনপি। তো তাহলে সাইজে যদি এত বড় হয় তাহলে যে কোনো অপবাদও সেটার বড়ই আসবে, সেটা আমি মেনে নিচ্ছি। কিন্তু অন্য কাউকে নিয়ে আলোচনা নাই, কিন্তু আলোচনা ছিল
শুধুমাত্র বিএনপিকে নিয়ে, এটা দুঃখজনক। এগেন আমি বলছি না বিএনপি সবকিছু মাফ করে দেওয়া বা জামাতে সবকিছু মাফ করে দেওয়া বা এনসিপি সবকিছু, আমি সেটাও বলছি না, আমি বলছি সবগুলো আলোচনা আসলে সুন্দর যৌক্তিকভাবে হওয়াটা প্রয়োজন। সো এখন তাহলে কি করা উচিত, প্রত্যেকটা দলের রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়া উচিত। যেমন বিএনপিকে আমরা দেখেছি দায়িত্ব নিতে চেষ্টা করতে, আপনি নিজেও বললেন যে কয়েক হাজার নেতৃবৃন্দকে তারা বহিষ্কার করেছেন। সো যখনই তাদের কাছে রিপোর্ট গেছে তারা একটা অ্যাকশন নিতে চেষ্টা করেছেন। তারা সরকার না, তারা আইনি প্রক্রিয়ায় যেতে পারেন না, আইনি প্রক্রিয়া করেছেন। হ্যাঁ, এরকমও হয়েছে। আমি এমনও দেখেছি বাংলাদেশ জামাতে ইসলামের এই নামগুলো যখন এসছে তারা এই ধরনের প্রচেষ্টা, আমি তাদের বিএনপি যত বড়ভাবে আমি তাদের ভিতর প্রচেষ্টা দেখেছি, বাংলাদেশ জামাতে ইসলামের ভিতরে আমি এত বড় করে প্রচেষ্টা দেখি নাই। আমি এমনও প্রচেষ্টা দেখেছি, এটা যে বিএনপিরও কেউ করে নাই তা না, বাট বাংলাদেশ জামাতে ইসলামের ভিতরে আমি এমন একটা প্রচেষ্টা দেখেছি যে তাদের নেতাকর্মীর নামে এরকম কিছু আসলে সবচেয়ে আগে নেতাকর্মীর প্রোটেকশনটা আগে দেবার প্রচেষ্টা আমি জামাত ইসলামের মধ্যে দেখেছি। ওই যে একটা কথা আছে না, যেমন বিএনপির কয়েকজন নেতা বলেছিল যে আপনারা আমাদের দোষারোপ করেন, যদি আমরা যেই নেতার নামে এই অপবাদ এসছে তাকে বাঁচানোর জন্য আমরা কিছু করি, তাকে যদি আমরা আইন থেকে বাঁচাইতে চেষ্টা করি, তাইলে আপনি আমাদেরকে অপবাদ দেন। এটা বিএনপির কয়েকজন বড় নেতাকে আমি বলতে শুনেছি। এই কথাটা আমি কখনো বাংলাদেশ জামাত ইসলামের কারোর কাছ থেকে শুনিনি। তাদের জিনিস হলো আমাদের লোকের বিরুদ্ধে কিছু হইতে পারবে না। এবং এই গত 2-1 দিনের যে ইনসিডেন্ট, এই যে কয়েকজন আপনার কোন এক এক্স আওয়ামী লীগ এমপির বাড়িতে যে 1 কোটি টাকা চাঁদা চাওয়া, এই ইনসিডেন্টে ধরা পড়া পর্যন্ত এর আগেও যতগুলো আমরা এমনও দেখেছি উপদেষ্টার সহকারী তারা বড়ভাবে জিনিসপত্র করেছে, কিন্তু দলীয়ভাবে বা ওই পর্যায়ে এনসিপি বলেন যে দল বলেন তাদের থেকে এটা শক্ত নিন্দা এটলিস্ট আমার চোখে পড়ে নাই। ভাই আপনারা হয়তো গণমাধ্যমে আছেন, আপনারা ভালোভাবে বলতে পারবেন। এবং সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের গণমাধ্যম এবং সব জায়গায় ন্যারেটিভগুলো পরিষ্কার করা দরকার যে হ্যাঁ, চাঁদা তোলা বা এই ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নেতিবাচক, এগুলো অবভিয়াসলি অন্যায় এবং এগুলো অবভিয়াসলি থামাতে হবে। থামানোর দায়িত্ব সরকারের, আইন শৃঙ্খলা বাহিনীর। এবং যেই দলগুলো দায়িত্ব তবুও দলেরও দোষ একেবারে চলে যায় তা না, কিন্তু যেই দলগুলো তাদের দোষ মেনে নিয়ে কিছু করতে চেষ্টা করছে তাহলে সেখানে তাদের একটা সাধুবাদ প্রাপ্য আছে। আর যারা করতে চেষ্টা করছে না, যারা এই জিনিসটাকে এড়িয়ে যাচ্ছে বা যারা পুরোপুরি নিজেদের লোকজনকে বাঁচানোর প্রচেষ্টায় আছে, তাদের জন্য কি ধরনের আমাদের চিন্তা ধরা উচিত সেটাও একটু পরিষ্কার হওয়া দরকার।